আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের বেসিক ক্লাস ফর বিগিনার ট্রেডার, যারা বিগিনার ট্রেডার আছেন তাদের জন্য আমাদের এই কোর্সটা। তো আজকে আমাদের পঞ্চম ক্লাস এবং গুরুত্বপূর্ণ একটি ক্লাস। যারা নিউ বা নতুন তাদের জন্য এই ক্লাসটা খুবই চমকপ্রদ এবং অনেক টপিকগুলো বিস্তারিত আলোচনা করা হবে। এবং আজকের যে টপিকগুলো আলোচনা করবো সেটা হচ্ছে বেসিক টার্ম অফ ফরেক্স। এটা আমার বায়োডাটা, আপনারা এটা আমরা জানেন। তো যাই হোক, প্রথমেই আমরা জানবো ফরেক্সের যে বেসিক টার্মগুলো আছে সেই টার্মের বিষয়গুলো। তো এই বেসিক যে টার্মগুলো না জানলেই নয়। যেমন ফরেক্স ট্রেডিং এর একটা সূত্র আছে যে ফরেক্স ট্রেডিংটা কিভাবে হয়। তো আমরা বেসিক জানবো যে মার্কেট উপরে যাবে বললে ধারণা করলে বাই অর্ডার দিতে হয়, আর নিচে যাবে বললে সেল অর্ডার দিতে হয়। তো এই বিষয়টা আমি একটু আপনাদের ক্লিয়ার করব। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমাদের যেটা লাগবে, তো আমি একটু এটা প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তো শিক্ষার্থী আসে, আমরা একটু এখান থেকে বুঝি বিষয়টা, তাহলে জিনিসটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, তো আমি এখান থেকে ইউরোইউএসডি একটা কারেন্সি নিলাম। এই ইউরোইউএসডি কারেন্সিতে আপনাদের বোঝার জন্য বলতেছি, আমি এই যে মার্কেটটা এখানে খেয়াল করেন যে এই মার্কেটটা এখান থেকে ধারণা করতেছি এই মার্কেট এখান থেকে নিচে যাবে। হ্যাঁ, আমি এখান থেকে এটা ধারণা করতেছি। ধরেন এখান থেকে আমি ধারণা করতেছি মার্কেটটা নিচে যাবে। আমি কারশর দেবো যে এই যে এখান থেকে ধারণা করতেছি মার্কেট এই পর্যন্ত নিচে যাবে। তো যেহেতু এই পর্যন্ত নিচে যাবে এই প্রাইস থেকে, এটা আমি জাস্ট ধারণা করতেছি। তো তখন আমি এই জায়গায় যে অর্ডারটা নিব, এই যে এই প্রাইসে, সেই প্রাইসটার নামই হচ্ছে সেল। অর্থাৎ আমি যদি ধারণা করি মার্কেট এখানে আছে আপনার এখন 1.73, 1.173-তে, এখন যাবে 1.698-এ। তো এইখান থেকে যে অর্ডারটা নেব এটার নামই হচ্ছে সেল অর্ডার। আমাকে এখানে সেল করলে প্রফিট হবে। অর্থাৎ আমি অর্ডারটা কিভাবে নিব? অর্ডারটা নেওয়ার জন্য আমি এখানে যাব, যাওয়ার পরে এখানে আমি যে কোনো একটা ভলিউম সেট করলাম, লাইক 01, 02 দিয়ে এখানে আমি সেল দিয়ে দিলাম। আচ্ছা, এই যে এখানে দেখেন আমি এখানে একটা অর্ডার দিলাম। এখান থেকে যত নিচে যাবে আমি এখানে আবার এখানে দেখেন আমি যে টার্মিনাল ট্যাব বারের নিচে এখানে ট্রেডে ক্লিক করলে আমার একটা ট্রেডের এন্ট্রি নেওয়া আছে। এই এন্ট্রি থেকে আমার এখান থেকে নিচে গেলে ক্যাপিটাল। তো এইটাকে বলা হয় অর্ডার বা বাইয়ের সূত্র বা সেলের সূত্র। বা আমি আরো সহজভাবে আপনাদের জন্য অন্যভাবে বোঝাচ্ছি, যেটা বোঝার স্বার্থে আমাদের লাগবে। তো একইভাবে আমি এবার এই কারেন্সিতে যাচ্ছি বোঝার স্বার্থে আপনাদের জন্য দেখাচ্ছি যে আমি এখান থেকে ধারণা করতেছি মার্কেটটা উপরে যাবে। তাহলে উপরে যদি যাবে তখন আমি এখান থেকে কত দূর উপরে যাবে সেটা পরে, আমি এখানে ধারণা করলাম এই পর্যন্ত যেতে পারে, জাস্ট যেতে পারে। যদিও ফরেক্সে এটা বলা যাবে না অ্যাকটিভ কোন দিকে যাবে, তারপর এখানে যেতে পারে, তখন আমি এটাকে বাই অর্ডার দিব। তো অর্ডারটা দেওয়া যায় দুই ভাবে, এইখানে ক্লিক করলে এই যে এখান থেকে অর্ডার দেওয়া যায়, বাই অর্ডার বা সেল অর্ডার। অথবা এখান থেকে আমি দিলাম, তো আমি এখান থেকে একটা বাই অর্ডার দিয়ে দিলাম, এখানে ভলিউম কম বেশি করে। অথবা আমি আপনাকে দেখালাম আমরা নিউ অর্ডারে যাব, যে এখানে বাই বা সেল করব। তো এটা হলো আমাদের ক্লাসের আজকে পড়া প্রথম টপিক। আচ্ছা, এখন আমরা এখানে কি করলাম, তারপরে আসেন ট্রেডগুলো ক্লোজ করবো। ট্রেডগুলো ক্লোজ দুইভাবে করা যায়, আমি এখানে কেটে কেটে ক্লোজ করতে পারি। এখানে এই যে ক্রস চিহ্ন এখানে দিলে ক্লিক করলে হবে, আবার এখানে রাইট বাটন ক্লিক করলেও, এখানে ডাবল রাইট বাটন ক্লিক করলেও এখান থেকেও ক্লোজ করা যায়। আবার হচ্ছে আপনার এই যে ট্রেডের এখানে আমি যা কারসারটা নিয়ে গেলাম, রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন এই যে ক্লোজ অপশনটা এখানেও থেকে করা যায়। তো সবচেয়ে ইজি হয় আমি এখানে ক্রসে ক্লিক করবো। আমরা এটা ক্রসে ক্লিক করলে হবে, মোবাইলের ভার্সনের কথা বলতেছি না, আমরা আপাতত ডেস্কটপ বা ডেস্কটপ ভার্সনে কথা বলতেছি, এখান থেকে আমরা ক্লিক করবো। যাই হোক, আমরা সবাই বুঝতে পারছি বিষয়টা। তো আমরা এই টপিকটা ক্লিয়ার হলাম যে আসলে ফরেক্সের বেসিক সূত্র, অর্থাৎ মার্কেট যদি উপরে যাবে ধারণা করলে বাই অর্ডার নিব, মার্কেট যদি নিচে যেতে পারে ধারণা করলে সেল অর্ডার নিব। কিভাবে নিব অলরেডি আমরা এটা ক্লিয়ার হয়েছি। আসেন এবার আমাদের বেসিক টার্মগুলো শিখবো। ফরেক্সের যে মূল বেসিক টার্ম, এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের প্রতিপাদ্য বিষয়। হ্যাঁ, আচ্ছা, মার্কেটে ডেইলি একটা প্রাইস থাকে, দুইটা কারেন্সি ডিফারেন্স হয়ে একটা প্রাইস ভ্যালু থাকে, যেটাকে প্রথমটাকে বলা হয় বেস কারেন্সি, পরেরটাকে কোড কারেন্সি বলা হয়। তো লাইক আমি ধরলাম ইউরো ইউএসডি, তাহলে ইউরো প্রথমে আছে, তাহলে এটা হলো বেস, আর ইউএসডি হচ্ছে
সেকেন্ড আছে, তাহলে এটা ক্রস, তাহলে এক কথা 1 ইউরো সমান এত ইউএসডি পাওয়া যাবে। বিষয়টা হলো এরকম। তো আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝি। তো আমাদের এই মার্কেটটা যখন এখানে আপ ডাউন করতে করতে যেই লেয়ারে থাকবে, ওই লেয়ার বরাবর যে প্রাইসটা, এটাকে বলা হয় সূচক। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আসলে সূচকটা কি। আমরা প্র্যাকটিক্যালি দেখতে গেলে আমাদের প্রথমে যাব মার্কেটে। আমরা এখানে মার্কেটে গেলাম। মার্কেটে যে দেখেন এই যে এখানে একটা প্রাইস 146.96, এটা এটা কি ইউএসডি জেপিওয়াই, অর্থাৎ 1 ইউএসডি সমান 146.46 জেপিওয়াই, মানে জাপানিজ ইয়েন দিবে। তো আমি অত কিছু ডিটেলসে বোঝাচ্ছি না, আমি সহজ ভাষায় বলতেছি। আপনার মার্কেটটা যে লাইনে আছে ওই লাইন বরাবর যে প্রাইসটা, এই প্রাইসটাই হচ্ছে সূচক। তাহলে এখানে 146.96 হচ্ছে সূচক। আমি যদি ইউরো ইউএসডিতে যাই, ইউরো ইউএসডিতে এখানে আছে এই যে ইউরোটা হচ্ছে বেস, ইউএসডিটা হচ্ছে কোড কারেন্সি, তাহলে 1 ইউরো সমান 1.73 ইউএসডি পাওয়া যাবে। বিষয়টা হচ্ছে এরকম যে 1 ইউরো সমান 1.73 ইউএসডি পাওয়া যাবে। এই হলো এই প্রাইসটা এখন এই ভ্যালুতে আছে। তো এইটাকে বলা হয় প্রাইস, সূচক, সরি, এটাকে বলা হয় সূচক আপনার। তো আমরা আরেকটু দেখি জেপিও এর প্রায়, এই যে দেখেন একশো, এই যে এখানে মার্কেটটা ডাউনে যাচ্ছে 1.9864 যে ভ্যালুটা দেখাচ্ছে, এই যে ভ্যালুটা এখানে দেখেন, এই ভ্যালুটাই হচ্ছে প্রাইস। আবার নিউজিল্যান্ড ইউএসডিতে যাই, নিউজিল্যান্ড ইউএসডিতে যদি আপনি এখানে যাওয়ার পরে আমরা এই যে ভ্যালুটা দেখতেছি, যেখানে এক ইউএসডি সমান 1.60 সরি, 1 নিউজিল্যান্ড ডলার সমান সমান 0.60 ইউএসডি পাওয়া যাবে আজকের এই প্রাইসে যদি আমি ট্রেড ধরি। তো এটা হচ্ছে আমাদের প্রাইস ভ্যালু বা প্রাইস ভ্যালু, যেটাকে বললাম আমি আপনাকে সূচক। আচ্ছা, সূচকের পরে গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে পিপ। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হব। দেখেন, সূচকের একক পরিবর্তনকে পিপ বলে। আচ্ছা, আমি একটু এখানে উদাহরণ দিয়ে বললাম। দেখেন এই যে প্রাইসটা এখানে আছে, তো এই প্রাইসটা যে প্রাইসে আছে, এখান থেকে যে প্রাইস, এখান থেকে মার্কেট উঠে যাচ্ছে উপরে উপরে এই জায়গা পর্যন্ত গেছে সাপোজ। তাহলে এখান থেকে কতটুকু উপরে গেছে, আবার এই মার্কেটটা ধরেন এখান থেকে এখানে এখানে নেমে গেছে এই প্রাইস থেকে, তাহলে কতটুকু নামছে এটা বুঝবো কি করে? তো এটা বোঝার জন্য আমাদের যেতে হবে, এখানে যে ডিজিটটা থাকে এই ডিজিট গুলো, একটাকে পিপ বলা হয়, একটাকে পিপেটিস বলা হয়, একটাকে অনেক কিছু বলা হয়। তো আমি সহজ ভাষায় বোঝার জন্য আমি বলতেছি, আবার বলতেছি, আমার ক্লাসটা হবে আপনাকে সহজে শেখানো, ডিটেলসে বা অ্যাডভান্স লেভেলে বুঝে জটিল করে না, আমি আপনাকে সহজ বলতে। তো এটাকে পিপ বলা হয়। তো আমি যদি উদাহরণ দিয়ে এখানে একটা বোঝাই, এক, তারপর এখানে লিখতেছি দুই, তারপর এখানে লিখতেছি তিন, এইভাবে করে ধরেন এখানে 10 পর্যন্ত লেখা আছে। হ্যাঁ, এখানে 10 পর্যন্ত লেখা আছে, এখানে ধরেন 9 লেখা আছে। তো আমার মার্কেটটা আছে এইখানে 5-এ। তো 5 থেকে হঠাৎ করে মার্কেটটা এই 5 থেকে মার্কেটটা হঠাৎ করে 1-এ চলে গেল। তাহলে কতটুকু উপরে গেল? তাহলে 5 থেকে যদি একটা হিসাব করে 1-এ যায়, তাহলে 4 ঘর গেছে। এখানে যে 4 ঘর গেছে, তাই 4 ঘরটাই হচ্ছে পি। অনুরূপভাবে 5 থেকে 10-এ নামলো, তাহলে কত ঘর নিচে নামছে? তাহলে এখানে যদি আমি 5 থেকে 10 বিয়োগ করি, 5 থেকে 10 যদি বিয়োগ করি, তাহলে আমি এখানে পাবো হচ্ছে আবার 5। তাহলে এখানে 5 ঘর নিচে গেছে। তো আমি এখানে ঘর দিয়ে উল্লেখ করতেছি, আর এখানে মার্কেটে পিপ দিয়ে উল্লেখ করছি। তাহলে আমি এটা কিভাবে কাউন্ট করবো, কিভাবে সহজ হিসাব করবো? সহজ হিসাব হচ্ছে আমি এখান থেকে প্রথম 3টা সংখ্যা কেটে দিব, আবার এখান থেকে লাস্টেরটা কেটে দেবো। দেখেন, তো এখানে এই ডিজিটটা দেখেন, এখানে আছে 44 আর এখানে আছে 42, তাহলে এখানে ডিফারেন্স কত? 44 থেকে 42 যেতে ডিফারেন্স হচ্ছে 2। এই দুইটাই হচ্ছে পিপ। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের ইউটিউবে যেভাবে সহজে শেখায়, দেখেন ইউটিউবে শেখায় এই যে এটাকে পিপ বলা হয়, এই 4 নাম্বার ডিজিটটাকে। হ্যাঁ, এটাও দেখেন 4 আর 2 2 ডিফারেন্স, 9 থেকে 2 বাদ দেন। কিন্তু 5 ডিজিটের ঘরে সবচেয়ে সহজে ক্যালকুলেশন হচ্ছে প্রথম 3টা সংখ্যা বাদ দিব, লাস্টেরটা বাদ দিব, এই মাঝখানেরটা হচ্ছে পিপ। তাহলে দেখেন তো এখানে কত পিপ? 42 থেকে 39 গেলে আমরা কয় পিপ পাই? তাহলে 39 থেকে 40, 41, 42, 42, 3 পিপ। তাহলে এখানে 3 পিপ ডিফারেন্স, উপরে হচ্ছে 2 পিপ ডিফারেন্স। তো এটাকে পিপ বলে। আবার বলতেছি সূচকের একক পরিবর্তন কি, আপনারা হয়তো বা বুঝতে পারছেন, যে জায়গাটা বুঝবেন না সেটা ভিডিওটাকে পজ করে আস্তে আস্তে বলবেন বা ভিডিওর নিচে কমেন্ট করবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের সর্বকিছু সবকিছু এখানে রয়েছে। তো যাই হোক, আমরা আবার বুঝি। তো আমরা প্রথম কয়টা সংখ্যা বাদ দেবো বলেন? আমরা প্রথমে যেটা বললাম, আমরা এখান থেকে প্রথম 3টা সংখ্যা বাদ, তারপর 2টো সংখ্যা বাদ, মাঝখানে যেটা আছে সেটাই হচ্ছে পিক, যেটা আছে সেটাই হচ্ছে আপনার পিক। তাহলে এখানে 44 আর 42। ওকে, আচ্ছা, এটা মেজর কারেন্সির জন্য এটা পিপ হিসাব করা হলো। অন্যান্য কারেন্সির পিপগুলো আমি আপনাদের এখানে দেখাবো। আচ্ছা, আমরা আরো সহজে শিখবো। আমরা আরো সহজে শিখবো কিভাবে? আসেন আমরা মার্কেট থেকে আরো সহজে শিখি, আমাদের MT4 থেকে। আচ্ছা দেখেন, আমি প্রথমে মেজর কারেন্সিতে গেলাম, লাইক এখানে আমি একটু বড় করতেছি আপনাদের বোঝার স্বার্থে। আচ্ছা, এখান থেকে কিভাবে পিপ কাউন্ট করা যায়? এখানে অনেকভাবে সহজে পিপ কাউন্ট করা যায়। এখান থেকে তো আমরা বুঝলাম, এই যে আমাদের প্রাইস থেকে যেটা বললাম, এখানে 10
আর এখানে 5, তার মানে এখানে 5 পিপ কম বেশি। তো এখানে কিভাবে, তো এটা দুইভাবে করা যায়, আমরা একটু দেখেন। এই যে কার্সার দেখেন, এখানে একটা ক্রস হেয়ার আছে, এই ক্রস হেয়ারটা আমি নিয়ে আসলাম। ক্রস হেয়ারটা নিয়ে আসার পরে এই জায়গায় একটা যে কোনো এক জায়গায় প্রাইস ধরলাম, ধরে আমি এটা বাটন টেনে এখানে নিচে টানলাম। টানলে দেখেন প্রথমে জিরো, একটা এই জিরো না হচ্ছে ক্যান্ডেল নাম্বার, এই জিরোটা হচ্ছে ক্যান্ডেল নাম্বার, প্রথম ক্যান্ডেল আছে তাই। আমি যদি এখান থেকে এদিকে যাই তাহলে 1 নম্বর ক্যান্ডেল, পরেরটাতে গেলে দেখেন ওটা সহ 3 নম্বর ক্যান্ডেল হচ্ছে, 4 নম্বর, 5 নম্বর, 9 নম্বর ক্যান্ডেল এখন আসেনি। তো আপাতত এই ক্যান্ডেলে আছে, তো প্রথমটা হচ্ছে ক্যান্ডেল। আচ্ছা, তারপরে যে সংখ্যাটা ধরেন এখানে দেখেন 160 একটা সংখ্যা দেখাচ্ছে, দেখেন আমার এই যে পাশেটা, এখানে এই 60-এ 16-র শূন্যটা বাদ দিয়ে দেন, শূন্যটা বাদ দিলে থাকে 16, তাহলে 16 পিপ। আবার বোঝাচ্ছি আমি আপনাকে, এখানে দাগ দিয়ে বোঝাই, হ্যাঁ, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। আর এখানে একটা ট্রেডের এন্ট্রি ধরেন, আমি এখানে একটা সেল এন্ট্রি নিলাম। আচ্ছা, এখানে সেল এন্ট্রি নিয়ে এখানে আমি এখানে টেনে ধরে এখানে দিলাম। আচ্ছা, আমি এখানে কয় পিপ আছে দেখেন, এখানে দেখেন পিপস লেখা আছে। আচ্ছা, এখন MT4-এ এখানে একটা আপনি বুঝবেন, অনেকে এটা ভুল বুঝে, অনেকে বলে যে বহু বচনে, বা আমরা যারা বহু বচনে পিপস আর এক বচনে পিপ, কথাটা সঠিক না। আসলে বিষয়টা হবে এখানে, আমি আপনাদের বুঝাই। এই যে এই পিপস, পিপ হচ্ছে পিপ, আর পিপস হচ্ছে পয়েন্ট। আবার বুঝি, পিপস হচ্ছে পয়েন্ট। কিভাবে পয়েন্ট আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এই প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি এখান থেকে হোয়াইট বোর্ডটা নিচ্ছি। তাহলে আপনারা দেখেন এখানে এক পিপ বললাম, এক পিপ, এটা একটু খুব ভালো বুঝবেন, নাহলে আপনারা কিন্তু হিসাব গলমিল করে ফেলবেন। এক পিপ সমান হচ্ছে 100 পয়েন্ট। 100 পয়েন্ট, এই যে 100 পয়েন্ট যেটা, আবার বুঝেন এই 100 পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয় পিপস। পিপস, নট পিপ। পিপস মানে পয়েন্ট। কারণ আপনারা প্রশ্ন করতে পারেন ভাই এটা কিভাবে কথাটা কি আদৌ সত্য? হ্যাঁ, আচ্ছা সত্য। আচ্ছা, দেখেন আমি কিভাবে আমরা মার্কেটকে প্র্যাকটিক্যালি দেখাই। তাহলে এক পিপ সমান 10 পয়েন্ট, তাহলে দেখেন তো আমি যদি 10 পয়েন্টকে 10 দিয়ে ভাগ করি তাহলে বাকিটা কি পিপ পাওয়া যাবে না? ও সরি, আমার ভুল হয়ে গেছে। এক পিপ সমান 10 পয়েন্ট, এক পিপ সমান 10 পয়েন্ট, তাহলে পিপস কত? 10 পিপস। এক পিপ সমান 10 পিপস, আবার এক পিপ সমান 10 পয়েন্ট। পিপস আর পিপ আলাদা জিনিস না, পিপস আর পয়েন্ট একই জিনিস। এখন আপনারা বলবেন যে ভাইয়া এটা আপনি কিভাবে বুঝলেন, আমরা তো জানতাম পিপের বহুবচনে পিপস। আচ্ছা, এটা আমিও প্রথমে ভুল বুঝছিলাম, এবং আপনারা যারা দেখবেন অনেকে ভুল করবেন এবং আমার সাথে হয়তো বা এটা নিয়ে বার্গেনিং করতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে হাতে কলমে মার্কেট প্র্যাকটিক্যাল দেখাবো। দেখেন, পয়েন্টস আর পিপস একই জিনিস, আর পিপ আলাদা জিনিস। এটা কিভাবে বুঝবো, আমরা এখানে আসি। এবার দেখেন মার্কেটে যাই আমরা। আমরা মার্কেটে যাওয়ার আগে আমরা MT5-এ যাই আগে, তাহলে জিনিসটা আপনাকে আমি সহজে বোঝাতে পারবো। আচ্ছা, দেখেন এখানে আপনাকে যে আমি বললাম পিপস আর পয়েন্ট একই জিনিস, এটা কিভাবে আসলে কথাটা ঠিক কিনা আপনারা নিজেরাই দেখেন। আমি এখানে একটা দাগ দিলাম, দেখেন, আর আমি এই জায়গাতে কারসারটা নিয়ে আসছি, দেখেন, এই জায়গা থেকে এখানে ধরে নিয়ে আসছি। এবার দেখেন, এই যে দেখেন লেখা আছে, আমি গোল্ডেন, আমি মেজরে যাই বোঝাতে সুবিধা হবে, আপনাদের পাশাপাশি মেজরে বোঝালে সুবিধা হবে। আমি এই দাগে দিচ্ছি, দেখেন এখানে দিলাম, এখান থেকে আমি কারসারটা নিয়ে যাচ্ছি। এবার এই কারসারটা নিয়ে যে দেখেন তো এখানে যখন আমি টানতেছি, এখানে দেখেন তো 191 পয়েন্টস লেখা উঠতেছে। তাহলে এই 191 পয়েন্টস মানে হলো 9 পিপ, আবার 191 পিপস, মানে পিপস আর পয়েন্ট একই জিনিস, পয়েন্টস একই জিনিস, পিপস আর পয়েন্টস একই জিনিস। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে MT5-এ এটা পয়েন্টস দেওয়া থাকে, আর MT4-এ এটা পিপস দেওয়া থাকে, এটাই হলো পার্থক্য, আর কিছুই না। তাহলে MT4-এ আমরা যাই, এটা আদৌ পিপস দেওয়া থাকে কিনা আমরা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। এই যে ইউরোএসডিতে দেখেন, আমি ওই একই জায়গায় দাগ দেবো। দেখেন এই জায়গাতে আপনি খেয়াল করে দেখেন, এখানে আর পিপস লেখা উঠবে না, এখানে উঠবে পয়েন্ট। এখান থেকে দেখেন, এই যে দেখেন 187 পয়েন্ট, তাই না? আচ্ছা, তাহলে এটা কিভাবে উঠলাম, একটা প্রাইস দিয়ে দেখাই, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আচ্ছা, এটা এখানে দেখেন, এই যে দেখেন এখানে দেখেন 223 পয়েন্ট, 223 পয়েন্টস আর 223 পিপস একই জিনিস। আর পিপ হচ্ছে 22.3 পিপ, পিপস না, পিপ হচ্ছে 22.3। তাহলে আমরা পিপসকে বা পয়েন্টসকে 10 দিয়ে ভাগ করলে যা পাবো সেটাই হচ্ছে পিপস। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, এক পিপ সমান 10 পিপস।
অথবা 10 পয়েন্ট, একই জিনিস। এখন এটা আমি MT5 এ আপনারা পয়েন্ট পাবেন, আর MT4 এ এটাকে পিপস থাকবে। তা কখনোই ভাববেন না পিপ আর পিপস একই জিনিস। পিপস আর পয়েন্টস একই জিনিস, আর পিপ হলো আলাদা জিনিস। পিপ হচ্ছে 1 পিপ সমান 10 পয়েন্টস অথবা 10 পিপস। অনেকে বলে পিপস বহুবচন, আসলে বহুবচন না, আমি মার্কেট থেকে দেখালাম, নাহলে আপনারা পরে ক্যালকুলেশন করতে, হিসাব করতে ভুল করে ফেলবেন। এখানে এটা দেখে যদি আপনি পিপ দেন তখন তো আপনি ধরা খেয়ে যাবেন। যেমন আপনাকে বললো 10 পিপস, 10 পিপ টিপি দেন, তখন আপনি 10 পিপস পিপস দিয়ে রাখলেন, তখন ওটা আসলে 1 পিপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা আমরা আরো ক্লিয়ার বুঝবো এই যে পরের পরের টার্মে দেখেন, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে অনেকের যে ভুল ধারণাগুলো থাকে আমি এগুলো আপনাদের হাতে কলমে প্র্যাকটিক্যালি বুঝাই দেবো। তাহলে পিপস বিষয়টা ক্লিয়ার। পিপস হচ্ছে মার্কেটের যে বিয়োগফলটা, সেটাকে পিপস বলে। আচ্ছা, এবার আসেন আমরা পিপসের, এবার আসেন আমাদের আসলে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে 1 পিপ সমান, এই যে দেখেন 4 নম্বর ঘরের যে ডিজিট, এটাকে পিপ বলে, আমি যেটা বললাম দেখছেন না, এই যে এখানে পাওয়া গেছে। আর পিপিটিস হচ্ছে পয়েন্ট বা 10, 1-এর 10 ভাগের অংশ। তো এটা আমাদের লাগবে না, পিপিটিস এর প্রয়োজন নেই, কারণ পিপিটিস দিয়ে আসলে আমরা কেউ হিসাব করি না। আমরা আরো সহজ ভাষায় বলি টাকা আর পয়সা। এক পয়সা সমান 100 পয়সা সমান যেমন 1 টাকা, তেমনি 100 পিপস পিপিটিস, 100 পিপিটিস সমান 1 পিপ, 100 পিপিটিস সমান 1 পিপ, কথাটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে পিপ কি? পিপটা হচ্ছে মার্কেট উঠানামা করে যেটা, এটার যে ডিফারেন্স, এটাই হচ্ছে পিপ। তাহলে আমি আরেকবার বুঝাই। ধরেন এখান থেকে মার্কেট এই জায়গায় নেমে গেছে, এখানে নেমে গেলে 160 পয়েন্ট বা 16 পিপ, আবার বুঝেন 160 পয়েন্ট বা 16 পিপ নামছে, এটাকেই বলা হচ্ছে প্রাইস, সরি পিপ। তো এটা কাউন্ট করার হিসাবটা আমরা দেখালাম যে মেজরে কিভাবে কাউন্ট করবো, অথবা এখান থেকে বলতে পারি এখানে 43, এখানে 37, এখানে 43 থেকে 37 আপনার বিয়োগ করলে যে ডিফারেন্স হয় সেটাই হচ্ছে পিপ। তো আমরা প্রথম একটা বাদ, তিনটা বাদ দেবো, লাস্টে একটা বাদ দেবো, মাঝখানগুলো কাউন্ট করতে পারি। এই জায়গা থেকে আমরা এভাবে কাউন্ট করতে পারি। আর এখান থেকে তো আমি বুঝালামই আপনাদের পিপস বিষয়টা কি। আশা করি আপনারা বুঝছেন, যদি না বুঝেন নিচে কমেন্ট করবেন, ভিডিও লিঙ্কে কমেন্ট করবেন, বিষয়টা আমরা আর কি। এবার সেন পিপসের ভলিউম, এটা বিষয় দেখেন, এই ভলিউমটার ভিতরেই আসে আসল কাহিনী। আসলে আমরা এখন এই ভলিউম বুঝতে গেলে আমাদের কয়েকটা টার্ম বুঝতে হবে। আমরা এই ভলিউমটা বুঝবো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, মাইক্রো লট বা অন্য লটে না, স্ট্যান্ডার্ড লটে আমরা বুঝবো। স্ট্যান্ডার্ড লটটা হচ্ছে 1 পিপ সমান 10 ইউএসডি ডলার। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝি, দেন আমরা বুঝতে পারবো। ধরলাম স্ট্যান্ডার্ড লট, চিন্তা করছি আমরা স্ট্যান্ডার্ড লট। তো এই স্ট্যান্ডার্ড লটের ক্ষেত্রে আমরা যদি বলি, স্ট্যান্ডার্ড লটে 1 লট, খুব ভালো করে বুঝবেন, 1 লট সমান $10। স্ট্যান্ডার্ড লটে মেজর কারেন্সির জন্য, আবার আপনারা অন্য বুঝবেন না, অন্যান্য কারেন্সির জন্য আমি এখানে দেখাবো কিভাবে সহজে হিসাব করা যায়। এটা মেজর কারেন্সির জন্য। তো মেজর কারেন্সির জন্য 1 লট সমান $10, 10 ইউএসডি ডলার। তাহলে দেখেন তো $1 সমান কত লট হবে? $1 সমান 1/10 লট, ঐকিক নিয়ম। 1/10 লটকে আমরা আবার এটাকে বলতে পারি 0.1 লট, এটাকে বলা হচ্ছে এবার ভলিউম। আচ্ছা, এইখানে আমরা বুঝি, আমি বললাম আমি যদি ভলিউম 0.1 লট দিই, খেয়াল করেন মেজর কারেন্সিতে ভলিউম দিলাম 0.1 লট, তার মানে আমার এখানে প্রতি পিপে ডলার আসবে $1 করে। খুব ভালো করে বুঝি, প্রতি পিপে আসবে কয় ডলার? $1। কেন $1? কারণ আমি এখানে লট সাইজ দিয়েছি 0.1 লট। কারণ কি বললাম দেখেন তো, $1 সমান হচ্ছে 1/10 লট, মানে 0.1 লট। তাহলে আমাকে ভলিউম সেট করলাম আমি 0.1 লট করে ভলিউম দিলাম, লট সাইজ দিয়ে দিলাম এটা। আচ্ছা, কোথায় দিতে হয়, কিভাবে দিতে হয় এটা বুঝলাম। তখন আমি এখানে প্রতি পিপে $1 লাভ বা লস হবে। তাহলে আপনারাই বলেন তো, আমি যদি 0.2 দিই, 2 দিই, তাহলে প্রতি পিপে কত ডলার প্রফিট? প্রতি পিপে হচ্ছে $2 প্রফিট। তাহলে অনুরূপভাবে যদি আমি লট ভলিউম দিই, খেয়াল করেন 1 লট ভলিউম দিই, তাহলে আমার প্রতি পিপে প্রফিট আসবে $10 করে, লাভ বা লস যেটাই হোক $10 করে যাবে। আচ্ছা, তাহলে আমরা বললাম মেজর অ্যাকাউন্টেতে ওয়ান স্ট্যান্ডার্ড লটে 1 লট সমান হচ্ছে $10। এই জায়গাটা আমরা একটু মুখস্থ করে রাখি। ওকে। আচ্ছা, আমরা এবার প্র্যাকটিক্যালি বুঝি, তাহলে আপনারা জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্র্যাকটিক্যালি বুঝতে গেলে আমি টোডিএম অ্যাকাউন্টে যাচ্ছি আপনাদের বুঝার সাথে। আচ্ছা, দেখ এখান থেকে আমি বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের
এই যে নিউ অর্ডারে দেখেন এখানে ভলিউম দেওয়া আছে, এই ভলিউমে আমি 1 সেট করলাম, তাহলে $1 সেট করলাম না কি করলাম, আমি বললাম আমাদের ফরেক্স মার্কেটে যে ভলিউমটা থাকে এটা থাকে লটে। আবার বুঝি, আমাদের ফরেক্সের যে ভলিউমটা থাকে এটা আসলে লট লট ইউনিটে থাকে। তার মানে এখানে এক দেওয়া মানে $1 না, এখানে এক দেওয়া মানে এক স্ট্যান্ডার্ড লট। তাহলে আপনারা দেখেন তো আমি চিত্রে কি বললাম, 1 স্ট্যান্ডার্ড লট মানে কয় ডলার? $10। আদৌ কি কথাটা সত্য? তার মানে আমি এখন একটু দেখাচ্ছি বোঝানোর জন্য, মার্কেটে আবার চলে যাচ্ছে আপনাদের। দেখেন আমি এখানে 1 স্ট্যান্ডার্ড লটে আমি একটা সেল ট্রেড দিলাম, ধরেন সেল ট্রেড দিলাম। দেখেন দেওয়ার পরে আমি এখান থেকে 5 পিপ প্রফিট নিব মাত্র, এখান থেকে 5 পিপ। দেখেন 5 পিপ মানে 150 পয়েন্ট। আমি এখানে এটা 150 পয়েন্ট ধরেন এখানে, তাহলে আমি এখানে এটা স্টক টেক প্রফিটটা দিলাম। টেক প্রফিটটা কি আমরা শিখবো এই ক্লাসে আছে, বাট আমি এটা দিলাম। তাহলে দেখেন তো এখানে দেখেন কারশর, এখানে দেখেন 19 পিপস, 19 পিপস বা 200 পিপস আর 19 পিপ আছে। এখান থেকে আপনারা একবারে ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা বাহ, এখানে দেখেন তো 209 ইউএসডি, এটা কেন? কারণটা কি দেখেন তো, আমি কত স্ট্যান্ডার্ড লট নিয়েছি, যে দেখেন লট সাইজটা কি আপনাদের বুঝে। দেখেন এই যে দেখেন এখানে খেয়াল করেন এই যে সাইজটা, এখানে দেখেন লট 1 দেওয়া আছে। 1 দেওয়া মানে প্রতি পিপে $10 করে প্রফিট, লাভ লস। তাহলে দেখেন এইখানে আমার কয় পিপ, তাহলে এখানে পিপটা কাউন্ট করার জন্য আমি এখানে ক্রস হেয়ার নিয়ে যাব, নিয়ে যে এখানে টেনে ধরবো, ধরে দেখেন তো এখানে 208 পয়েন্ট, মাঝখানের সংখ্যাটা খেয়াল করেন, 1 নাম্বার ক্যান্ডেল, তারপর 208 পয়েন্টস অথবা 208 পিপস। আর পিপ হচ্ছে 10 দিয়ে ভাগ করেন, তাহলে 20.8, তাহলে প্রফিটও 20.8। এখানে দেখেন এই যে মানে একটু কম বেশি হচ্ছে, মানে আমার তো একটু মানে এত অ্যাকুরেট হচ্ছে না। তার মানে প্রতি পিপে আমি এক লট করে ধরছি, এক লট মানে প্রতি পিপে $10, তাহলে 20 পিপ মানে 20 গুণ 2 $200। আমি বুঝতে পারছি কিনা দেখেন তো, $209 আসছে মানে 9। আচ্ছা ওকে, তাহলে এখানে দেখেন এই যে যেমন $203। তো এই হচ্ছে আমাদের পিপ। আচ্ছা আমি এটাকে আরো সহজভাবে বোঝানোর জন্য আমি লট সাইজটা একটু আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আপনাদের লট সাইজটা 0.1 দিয়ে বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন 0.1 লট, এখানে যে ভলিউমটা থাকে সেটা থাকে লটে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের লটে থাকে। এবার 0.1 লট মানে কি, 0.1 লটে আমি সেল দিলাম, ওই একই জায়গায় দিলাম, ধরেন ওই একই প্রাইজের ওই রেঞ্জেই দিলাম, দেখেন ওই রেঞ্জেই দিলাম। তাহলে এখানে কয় পিপ আছে দেখেন, 19 পিপ আছে। কিন্তু এবার 26 পিপ আছে, 267 পয়েন্টস। তাহলে 26 পিপ, তাহলে দেখেন 26 পিপে $26 দেখেন। কিন্তু আগে যদি আমি এটা লটটাকে বাড়াই দিতাম, আমি আবারও দিচ্ছি দেখেন আরেকটা ট্রেড দিচ্ছি বুঝার সাথে, ভলিউমটাকে 0.2 দিচ্ছি, আমি এবার 2 দিলাম। আচ্ছা ওই জায়গা থেকে আমি একটু আশেপাশে দিলাম বুঝার জন্য। আচ্ছা আমি এটা বুঝার জন্য এটা কেটে 0.01-এ পড়ে, ভলিউমটা 0.01-এ পড়ে। আচ্ছা 0.2 লটে দিলাম, 2 লটে আমি স্কেল দিলাম, আর এই 0.1টা কেটে দিলাম বোঝানোর জন্য। আচ্ছা এবার দেখেন আমি ওই জায়গাতে দেখেন আমি সেই 20 পিপেই যাচ্ছি, কিন্তু এবার দেখেন 20 পিপে $40 প্রফিট। এখানে কাজটা নিয়ে যাই, দেখেন $28 আছে। এই যে দেখেন 20 পিপে $40, 40.2 মানে 20.1, 0.1 পিপিটিস আছে, তাই এখানে 20.2। তার মানে আপনি বুঝতেই পারতেছেন, এটা যদি আপনি সেভাবে বুঝেন, একুরেট আছে, তাহলে আপনি দেখেন এখানে যখন আপনি লট 0.2 দিয়েছেন সেই একই পিপে $10, কারণ প্রতি পিপে আপনি $2 করে ধরছেন, অর্থাৎ $2 মানে হলো 0.2 লট। আবার বোঝাচ্ছি দেখেন এই জায়গাটা খুব ভালো করে বুঝেন। তো আমি এটা ফ্রেশ ভাবে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে পারার সুবিধা হবে। সেটা হচ্ছে এখানে আমাদের লটে ভলিউম থাকে, আর এক লট সমান হচ্ছে $10। আমার আসলে এখানে মাউস দিয়ে লিখতে কষ্ট হয়ে যাচ্ছে। $10 বুঝে, তার মানে তাহলে $1 সমান কত, কত লট দেখেন তো, $1 সমান কত লট, $1 সমান সমান হচ্ছে 1/10 লট ভলিউম দিব আমরা। 1/10 মানে হচ্ছে 0.1 লট সাইজ। তার মানে আমি এখানে বোঝাতে চাইলাম, যদি আমি লট সাইজ এখানে 0.1 দিই, 50, 0.05 দিই, তাহলে হাফ লটে তখন প্রতি পিপে আমার $0.5 করে লাভ হবে। আসলে কি তাই হয় কিনা এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। এটা বাই অর্ডার দিলাম, এখান থেকে এটাকে টেনে ধরলাম এই পর্যন্ত। সরি আমি MT5 অ্যাকাউন্টে টেপ ফেলে দিলাম। এটা আমার একটা প্র্যাকটিস অ্যাকাউন্ট। আচ্ছা দেখেন তো এই জায়গাতে আমি আপনাকে বোঝাতে পারলাম, যদি আমি এখন 0.05 ভলিউম দিই, এখানে ভলিউম কমালাম,
কমে বাই অর্ডার দিলাম, তাহলে দেখেন এই বাই অর্ডার থেকে এখান থেকে 5 পিপ দিলাম, ধরেন 5 বা 10 20 পিপ। দেখেন এখানে যে প্রফিট দেখেন, ড্রাগন নিয়ে গেলে প্রফিট লেখা উঠতেছে 10.30 ইউএসডি, পিপস হচ্ছে 20, 202 পয়েন্ট। আবারও বলছি, পিপস আর পয়েন্ট একই জিনিস, পিপ আলাদা জিনিস। পিপটা হচ্ছে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে 20 পিপ, আর পিপস হচ্ছে 206, আবার পয়েন্টসও হচ্ছে 206। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা অনেকে ভুল বুঝে ফেলে, প্লুরাল সিঙ্গুলার করে ফেলে, কিন্তু ফরেক্সের বিষয়টা আলাদা না, এখানে পিপের হিসাবটা ক্যালকুলেশন করতে আপনি পারবেন না। আচ্ছা ওকে, পিপস কাউন্ট আরো সহজ নিয়ম আছে, এটা আমরা জানবো। প্রিপেড ভ্যালু এর লট, আমার আরেকটা ক্লাস আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে পিপস ভ্যালু ক্যালকুলেশন। তো এই পিপস ভ্যালু ক্যালকুলেশন গোল্ড, সিলভার, বিভিন্ন কারেন্সিতে কত পিপ এবং কিভাবে সহজে করবেন এবং ডিটেলসে করবেন সেটা আমি আপনাদের শেখাবো। আজকে যারা নতুন তাদের জন্য শুধুমাত্র আমি এখানে বুঝালাম যে আমি এখানে যদি $1 ভলিউম দিতে চাই তাহলে পয়েন্ট দিয়ে দিব, সহজ কথা। $1 ভলিউম দিতে চাইলে 0.1 লট, লট সাইজ দিব 0.1, $2 দিলে 0.2, $3 দিলে 0.3, $1/2 দিলে 0.05, আরো 10 দিয়ে ভাগ। হ্যাঁ, আচ্ছা। আর একটা ছোট টার্ম আছে বোঝার জন্য, আমাদের $1 সমান হচ্ছে আবার 100 সেন্ট, এটা যেন মনে থাকে, 100 সেন্ট। তার মানে আপনি যখন লট সাইজ 0.01 দিবেন, 01 লট, তখন প্রতি পিপে আপনার লাভ আসবে $0.10। 0.10 কে যদি আবার 100 দিয়ে গুণ করেন তাহলে দেখবেন এখানে আসবে 10 সেন্ট, 10 সেন্ট। তো যাই হোক, আমি ওটা বোঝাতে চাচ্ছি না, আমি এটাকে আরো সহজ করে বোঝাচ্ছি। $1 সমান 100 সেন্ট, তাহলে 10 সেন্ট সমান কত ডলার আপনি এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন উল্টো করে, ওকে ইগনোর। আমি এটাকে আরো সহজ ভাষায় একবার মুখস্থ করার জন্য বলি। সহজ কথা, আমি যদি লট সাইজ খেয়াল করেন, লট সাইজ 0.01 দিই, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে আসবে 10, তাহলে এটা হলো 10 সেন্টে লট সাইজ দেওয়া হয়। আমার সেন্টটা জানার দরকার নেই, আমি সেন্টে জানবো, আমি জানবো সহজে। আমি 0.1 লট দিব স্ট্যান্ডার্ডে, আমার $1 পড়বে। দেখেন আমি 0.2 তে দেবো স্ট্যান্ডার্ড লটে, আমার $2 প্রতি পিপে লাভ লস হবে। এটা আরো সহজ। তাহলে আমি, আপনারাই বলেন, তাহলে পয়েন্ট আমি যদি 3 দিই তাহলে প্রতি পিপে কয় ডলার প্রফিট হবে? $3 করে। আশা করি বুঝতে পারছি। আমরা এই পর্যন্ত তো বুঝে গেছি আলহামদুলিল্লাহ। আসেন আমরা আবার আরেকটা টার্মে যাব, আমাদের টার্ম নাম্বার ভলিউম গেল। ভলিউম মানে যেখানে আমরা দেখেন এখানে 0.1 লট দেওয়া আছে, মানে প্রতি পিপে $1 করে দেওয়া আছে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, লট সাইজ আমি বললাম, দেখেন লট সাইজ 3টা লট সাইজ আমাদের এখানে কাউন্ট করা হয়। 1 স্ট্যান্ডার্ড লট, এই যে দেখেন 1 স্ট্যান্ডার্ড লট মানে $10 মেজর কারেন্সিতে। মিনি লট 0.1 লট মানে আবার $1। তো আমরা এগুলো জানবো না, মিনিমাই করা আমাদের প্রয়োজন নেই, কারণ আমরা মিনিমাই করতে হিসাব করবো না, আমরা ওটা পরে ইনকাম করার পর একটা ডলার দিয়ে লাভ করে দেবো। সেন্ট অ্যাকাউন্টের জন্য আমি যদি 100 সেন্ট প্রফিট করি, মানে ওখানে ডলার শো করবে 100, কিন্তু ওটা আসলে সেন্ট অ্যাকাউন্ট। সেন্টে তো আমি বললাম যে $1 সমান 100 সেন্ট, আমি এভাবে মনে রাখবো। 1 টাকা সমান 100 পয়সা, সহজ হিসাব। তাহলে আমি পয়সাকে টাকাতে কনভার্ট করলে 100 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। আমরা সবসময় স্ট্যান্ডার্ড লট দিয়ে চিন্তা করবো, স্ট্যান্ডার্ড লটটা আমাদের জন্য বেস্ট। তাহলে আমরাও ক্লিয়ার। আবার বললাম, পিপ হচ্ছে মার্কেটের পরিবর্তন, ভলিউম হচ্ছে প্রতি পিপে কয় ডলার লাভ বা লস নিব, আমাদের মার্কেট পিপে ওঠানামা করে, এই পিপে আমি কয় ডলার নিব, বাট এটা আমাদের স্ট্যান্ডার্ড লট সাইজে থাকে, তাই লট কত দিব আমরা, অর্থাৎ লটটা কততে দিব, আর এটাকেই বলা হয় ভলিউম। এবার লট সাইজ তো আমি বুঝালাম। আচ্ছা, এবার আসেন স্প্রেড। হ্যাঁ, এটা বুঝতে হবে। দেখেন আমি যখন কারেন্সিতে ব্যবসা করব, খেয়াল করে দেখেন, আমি এখানে আসি, দেখেন এখানে ইউরো ইউএসডি, তার মানে আমাকে একটাকে বাই করতে হয়, একটাকে সেল করতে হয় অটোমেটিক্যালি। যখন আমি কিনবো, ধরেন ইউরো দিয়ে যখন ইউএসডি সেল করবো, এর মানে কি, আমার ইউরো দিয়ে আমি বাই করলাম, তার মানে আমি বাই করলাম, উল্টো দিকে ইউরো আমার কাছে সেল হতে শুরু হয়েছে। তাহলে এখানে বাই সেল, তাহলে এখানে একটা বাই আর সেলের মধ্যে একটা ডিফারেন্স থাকে। আচ্ছা, আমি একটু এই ডিফারেন্সটা নেওয়ার জন্য আমি মেজর কারেন্সি গুলো নাম বাদ দিচ্ছি, ধরেন ক্রস কারেন্সি দিলাম। তো এই ক্রস কারেন্সিতে ফ্রেশ অ্যাকাউন্ট দিলাম, এখান থেকে এখানে দেখেন এই যে একটা ডিফারেন্স 21 আর 22, এই 21-22টা কি, এই 21-22টা হচ্ছে বাই সেলের মাঝখানের একটা ডিফারেন্স, এটাকে বলা হয় ব্রোকার কমিশন। ব্রোকার এই 1 পিপ লাভ লস করে, অর্থাৎ আপনি যদি 100 পিপ প্রফিট করেন তাহলে আপনার এখান থেকে 1 পিপ ব্রোকার কেটে নেবে। আবার বুঝেন, এটাই হলো ব্রোকারের প্রফিট। ব্রোকার আপনাকে প্রফিট দিবে। আমি উদাহরণ দিয়ে বলি, আপনি যেমন বিকাশে 1000 টাকা যদি উইথড্র করেন, তাহলে দেখা যাবে আপনার 18 টাকা কাটে, এই 18 টাকাটা হচ্ছে আর কমিশন। তাহলে আপনি 1000 টাকা যদি ওই জায়গায় 500 টাকা উইথড্র করেন তাহলে 9 টাকা। তো এটাই হলো ব্রোকারের একটা পিপ কমিশন। তো এটা হলো পিপে হয়। তাহলে যদি আপনি এবার আসেন, পিপ কমিশনে যদি আপনি 1 লট ভলিউম দেন, 1 লট ভলিউম দিলে প্রতি পিপে $10, তার মানে আপনার যদি 1 পিপ কেটে নেয় তাহলে $10 কেটে নেবে। আবার যদি প্রতি পিপে আপনি $0.1 দেন, তাহলে 1 পিপে $1 কেটে নেবে। প্রতি পিপে যদি আপনি 0.2 লট দেন, 0.2 লট মানে $2, অর্থাৎ প্রতি পিপে লাভ লস $2, তখন আপনার $2 প্রফিট কেটে নেবে। মানে ওই যত পিপ কাটবে, এখানে পিপের হিসাব। হ্যাঁ,
তো আবার বলতেছি এই যে সেল আর বাইয়ের যে পার্থক্য এটাকে বলা হয় ব্রোকার কমিশন বা ব্রোকারের বা কমিশন আবার আলাদা জিনিস আছে। তো এটা আমি সহজ ভাষায় বললাম যে স্প্রেডটাই হচ্ছে ব্রোকার কমিশন, এটাকে স্প্রেড বলা হয়, কমিশনটাকে স্প্রেড বলা হয় সহজ ভাষায়। আবার বলতেছি দেখেন সেল আর বাইয়ের পার্থক্য। আচ্ছা আপনি মেজর কারেন্সিতে এটা গেলেন, জিবিপি ইউএসডিতে দেখি আপনার কত 21 আর 22 এক পিপ কম বেশি আছে। তো ইউএসডি জিপিতে 96 97 এক পিপ কম বেশি, গোল্ড একটু বেশি। আচ্ছা গোল্ডের রেটটা একটু একটা সংখ্যার পরে ধরতে হয়, এটা বাদ দিয়ে 51 ধরতে হয় না, এখানে 25 আর এখানে 25.1 মানে 50 আর 51 দেখেন, এই যে এটা 50 আর এখানে 52, তাহলে মানে 2 পিপ কম বেশি, গোল্ডের ক্ষেত্রে 2 পিপ কম বেশি। ওকে, আমরা বুঝতে পারছি যে সিলভার যে কমিশন সেটাকে স্প্রেড বলা হয়। এই যে এখানে এবার আর বুঝবেন, দেখেন এখানে 84 আর 80 4 পিপ কম বেশি, 82 78 2 পিপ কম বেশি, এটাকে বলা হয় ব্রোকার কমিশন। আসেন এবার আসেন লেভারেজ, এই জায়গাটা অনেক আমরা বুঝি না। লেভারেজ হচ্ছে ব্রোকার কর্তৃক লোন, ব্রোকার কর্তৃক লোন। তাহলে ব্রোকার কর্তৃক লোন বিষয়টা আবার কিরকম, যে ব্রোকার আবার আপনাকে লোন দেবে? আসলে আমরা যে ডলারটা ডিপোজিট করি এটা ফরেক্স মার্কেটে ট্রেডের জন্য বেটার না বা যথেষ্ট না। তো আপনি যদি লেভারেজ না নেন তাহলে এমন হবে যে আপনি একটা ট্রেডের এন্ট্রি যখন নেবেন তখন বলবেন নো এনাফ মানি বা নো এনাফ ফান্ড, এটা কথাটা বলবে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে বলছে যে আপনার যথেষ্ট পরিমাণ টাকাটা কেনা ওই পণ্যটা বিক্রয় করার জন্য নেই। তো আমি একটু অন্যভাবে উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন বিকাশ একটা নিয়ম করলো যে 1000-এর নিচে টাকা কেউ উঠাতে পারবে না, কিন্তু দেখা যাচ্ছে একজন গরিব মানুষের 500 টাকা আছে, এই 500 টাকাটা উইথড্র করবে। তো এবার উইথড্র করতে পারতেছে না, তার 1000 ডলার নাই যেহেতু, সরি 1000 টাকা নেই। তো তখন বিকাশ কোম্পানি একটা নিয়ম করলো যে যাদের 1000-এর নিচে থাকবে তারা কোম্পানি থেকে টাকা লোন নিতে পারবে। তাহলে কোম্পানি থেকে যার 500 টাকা আছে সে আরো 500 টাকা লোন নিবে, নিয়ে তার ব্যালেন্স 1000 টাকা শো করবে, কিন্তু যখন টাকাটা উইথড্র করবে তখন শুধু তার সে 500 টাকাই উঠাতে পারবে। এবং এই 500 টাকা উঠানোর জন্য আহ বিকাশের লাভ হচ্ছে 10 টাকা, কিন্তু তার টাকাটা থেকে যাচ্ছে। আর কৃষকের উপকার হচ্ছে তার 500 টাকা সে ভাঙাতে পারতেছে। তো একই ব্যাপার হচ্ছে আমাদের ক্ষেত্রেও, যে এখানে আমি 5000 ডলার নিলাম আর এখানে লেভারেজ আছে 1:100, মানে আমার কোম্পানি তারও 100 গুণ দিবে। তারপর তার মানে 5000-কে আমি যদি 100 দিয়ে গুণ করলে যত ডলার হয় অত ডলার কোম্পানি আমার অ্যাকাউন্টে ওই লটে ভলিউম দেওয়ার জন্য সুযোগ করে দিবে। কিন্তু ব্যাপার হচ্ছে আমি এখান থেকে শুধুমাত্র আমার টাকা পরিমাণে লস বা লাভ করতে পারবো, লাভ বেশি করতে পারবো, লসটা শুধু আমার 5000 ডলার লস হলে ওটা আর দেখাবে না। বাট এই লোনটা দেখা যায় না, এটা হাইড লোন। তো এটা নেওয়া ভালো না কার? এটা নেওয়া অবশ্যই ভালো। কারণটা কি, আপনি এটা নিলে লট সাইজ বড় দিয়ে আপনি ট্রেড ওপেন করতে পারবেন। অর্থাৎ আপনি হাফ ডলারে দিলে দেখা গেল হাফ ডলারে দিতে পারতেছেন, কিন্তু কেউ 1 ডলার প্রতি পিপে দিল, তাহলে তার প্রতি পিপে 1 ডলার করে লাভ হবে, আপনার হবে হাফ ডলার। তার মানে আপনি 100 পিপ লাভ করলে 50 ডলার, আর আরেকজন 100 পিপ লাভ করলে 100 ডলার, যেহেতু উনি লট সাইজ বাড়ায় দিতে পারছে। তো লট সাইজ বাড়ায় দেওয়ার জন্য আমাদের এই লেভারেজটা প্রয়োজন। এটা রিয়েল অ্যাকাউন্ট খোলার সময় ওই জায়গাতে থাকে, আমরা জাস্ট ক্লিক করে 1:100 1:1000 যেটাই হোক আমরা ওটা নিয়ে নিব, এটাকে বলা হয় লেভারেজ। ওটা অ্যাকাউন্ট খোলার সময় পাওয়া যায়। তো ওটা আমি দেখাইছিলাম আপনাদের এখন। আর আমরা একটা ডেমো অ্যাকাউন্ট খুলবো, খোলার সময় লেভারেজটা কিভাবে দিতে হয় এটা আমি দেখাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আসেন আমরা একটু অ্যাকাউন্টে যাই। যদিও আপনার এইভাবে অ্যাকাউন্ট খুলবে না, তারপর আমি একটু দেখাচ্ছি। ওপেন অ্যান অ্যাকাউন্ট দিলাম, আমি এখানে একটা ডেমো রিয়েল দিলাম, এখানে দিলাম, আমি নেক্সট করলাম, যদিও ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন ওয়েবসাইটের ভিতরে যে অ্যাকাউন্ট খুলতে হয় এটা এখন আগে এভাবে আসতো, এখন আসতেছে না। তো যাই হোক আমি একটু লেভারেজ বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আমরা যখন অ্যাকাউন্ট খুলবো, খোলার সময় আমাদের ওই জিনিসটা সেট আপ করতে হয়। আর লেভারেজটা কি আমরা নেক্সট ক্লাসে যখন আমরা একটা অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করাবো তখন আমি আপনাদের এটা দেখাবো ইনশাআল্লাহ। আজকে আমাদের কিছু বেসিক টার্মগুলো শেখাতে হবে, আরো কিছু বেসিক টার্ম বাকি আছে। আচ্ছা, আজকে লেভারেজ বললাম, লেভারেজ হচ্ছে আপনার পুঁজির চেয়ে বেশি পরিমাণে অর্থ দিয়ে ট্রেড করতে পারা। যেমন আমি আপনাকে বললাম আপনার 1 ডলার আছে, কোম্পানি আপনাকে 100 ডলার পর্যন্ত সুযোগ দিল, তাহলে আপনার রেশিও কত? 1:100, 1:100। তাহলে লেভারেজ হচ্ছে আপনার আসল পুঁজি এর চেয়ে অনেক বেশি পরিমাণ অর্থ ট্রেড ব্যবহার করতে পারবেন। সহজ ভাষায় 1 ডলার ব্রোকারে দিয়ে আপনাকে 10 ডলার করার সুযোগ করে দেয়। অর্থাৎ আপনার ক্যাপিটাল 1 ডলার, 1:100 দিলে আপনার এখন 100 ডলার ভলিউম দিয়ে আপনি ট্রেডটা করতে পারবেন। আমি এখানে সুন্দর করে বুঝিয়ে দিলাম।
এটা আপনি আসলে হয়তো বুঝতে পারছেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। এবার আসেন আমরা আবার যাব টাইম ফ্রেমে। টাইম ফ্রেমটা কি? টাইম ফ্রেমটা কিছু না। টাইম ফ্রেমটা আমরা ট্রেড ডিউরেশন। আমরা একটা ট্রেডটাকে কতক্ষণ ধরে রাখবো, হ্যাঁ? আচ্ছা। তো এই টাইম ডিউরেশন বিষয়টা কিরকম? আপনি একটা ট্রেড ১ মিনিটে মার্কেট আপ ডাউন করতে পারে, ২ মিনিটে। তো এই ট্রেড ডিউরেশনটা বোঝার জন্য আমরা একটু মুদ্রাস্ফীতি বুঝতে হবে। তো মুদ্রাস্ফীতি বোঝার জন্য আমি এখানে ১ মিনিটে যাচ্ছি। আচ্ছা। এখান থেকে আপনাকে আমি আরো পরিষ্কারভাবে বুঝাচ্ছি। এই যে এই যে দেখেন আমাদের আমরা বলি না যে আজকে সোনার বাজার হচ্ছে আহ, সোনার বাজার হচ্ছে ১০০ টাকা ভরি। আসলে আমরা এবার বুঝবো টাইম ফ্রেম বিষয়টা। তো টাইম ফ্রেম বিষয়টা বোঝার জন্য আমাদের যেটা লাগবে, আমাদের প্রতি মিনিটে বা ৫ মিনিটে মার্কেট কি পরিমাণ ওভার ফ্ল্যাকচুয়েট করে, মানে ফ্ল্যাকচুয়েট করে অর্থাৎ মুদ্রাস্ফীতি কেমন কম বেশি হয় সেটা, মানে ডলারের দাম বেশি, যেহেতু আমরা গোটা পৃথিবী জুড়ে ডলার বলেন, ইউরো বলেন, বিভিন্ন কারেন্সির দাম কম বেশি হয়, বায়ার বা সেলারের কম বেশি হয়, তাই এখানে মার্কেট প্রতি সেকেন্ডে কম বেশি হয়। তো যেহেতু প্রতি সেকেন্ডে কম বেশি হয়, তার মানেটা হচ্ছে আমি যদি এখানে মার্কেটে যাই, আমি যদি এখান থেকে ক্যান্ডেল প্যাটার্নটা সেট করি, খেয়াল করেন ক্যান্ডেল প্যাটার্নটা সেট করলাম এবং এটা ১ মিনিট সেট করলাম, তার মানে আমার এই ক্যান্ডেল টাইমগুলো হবে ১৪৫টা ক্যান্ডেল প্যাটার্ন আছে, এটা আমি অ্যাডভান্স ক্লাসে আপনাদের শেখাবো। ক্যান্ডেল প্যাটার্ন দিয়েও আমাদের প্রাইস অ্যাকশন ট্রেডিং হয়, ওগুলো আমি বুঝাবো। তো এই প্রাইস অ্যাকশনটা কিভাবে হয় সেটা আমরা বুঝাবো। তো এর মানে হচ্ছে এই প্রতি মিনিটে মার্কেট বায়ার আর সেলারের আপ ডাউন করে উপরে থাকবে না নিচে থাকবে, সেই জন্য প্রতি মিনিটে মিনিটে একটা ক্যান্ডেল তৈরি হবে। দেখেন আর ৪ সেকেন্ড আছে, ৪ সেকেন্ড পর আরেকটা ক্যান্ডেল তৈরি হবে, শুরু হবে, এই যে দেখেন এইটা ক্যান্ডেল তৈরি হয়। আবার আমি যদি এখান থেকে ৫ মিনিট সিলেক্ট করি, তাহলে আপনার এই ক্যান্ডেল ডিউরেশন গুলো ৫ মিনিট। এখন মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা অনেকে ভুল বুঝে, দেখা যাচ্ছে এই যে একটা ৫ মিনিটের ক্যান্ডেল, খুব ভালো করে বুঝছেন, এই ৫ মিনিটের একটা ক্যান্ডেলের ভিতরে আমি একটু যদি উদাহরণ দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই ৫ মিনিটের একটা ক্যান্ডেলে, এই যে ধরেন এই ৫ মিনিটের ক্যান্ডেল, এটা একটা ৫ মিনিটের ক্যান্ডেলে, এখানে আপনার আমি একটু দাগ দিয়ে দিলাম বোঝার সাথে। এখান থেকে যদি আমি এটা কার সাথে মেপে দেখি, এই ৫ মিনিটের ক্যান্ডেলটা এখানে গেছে হচ্ছে ৩২ পিপ, কিন্তু এটা ৫ মিনিট সময় ধরে গেছে। এই ৫ মিনিটের মধ্যে এই ক্যান্ডেলটা যে যেমন এখানে ওঠানামা করছে না, এরকম করে ওঠানামা করছিল। কিন্তু আমি যদি ১ মিনিটে যাই, দেখেন এর ভিতরে ৫টা ক্যান্ডেল আছে। আমি একটু এটা মিনিমাইজ করি বোঝার সাথে, এই যে দেখেন ১ ২ ৩ ৪ ৫টা, এই যে ৫টা ক্যান্ডেল, অর্থাৎ ১ মিনিটের একটা একটা করে সেই ৫ পিপ ২৯ পিপসে গেছে, এখানে ম্যাপে দেখেন। তার মানে ১ মিনিট টাইম ডিউরেশনে যখন আমি গিয়েছিলাম, তখন ১ মিনিট পরপর যে ক্যান্ডেলগুলো হয়েছিল, এরকম ৫টা ক্যান্ডেল মিলে ৫ মিনিটের ক্যান্ডেলে যদি আমি যাই, তাহলে ওই একটা ক্যান্ডেলের ভিতরে ওই ক্যান্ডেলগুলো ১ মিনিটে গেলে পাওয়া যাবে। তার মানে ১ মিনিটের ৫টা ক্যান্ডেল মিলে যা ৫ মিনিটের একটা ক্যান্ডেল এটা। একইভাবে আমরা যদি ১৫ মিনিটে যাই, তাহলে এই যে ১৫ মিনিটের একটা ক্যান্ডেল, হুম, ১৫ মিনিটের একটা ক্যান্ডেল যা গেছে, আহ ৫ মিনিটের ৩টা ক্যান্ডেল মিলে অত দূর গেছে। তো আমরা এই ১৫ মিনিটের ক্যান্ডেলের বিষয়টা একটু যদি বুঝি, তাহলে আপনি বুঝতে পারবেন যে ১৫ মিনিটের একটা ক্যান্ডেল যত দূর গেছে, ৫ মিনিটের ক্যান্ডেলটা ঠিক তত দূর গেছে। তো আমরা এই শেপটা দিয়ে বুঝি। এটা বোঝানোর জন্য আমি এখানে নিয়ে গেলাম। দেখেন ৫ মিনিট অর্থাৎ ৩টা ক্যান্ডেল আছে, এই যে ১ ২ ৩, এই ৩টা ক্যান্ডেল আছে। রিয়াক্ট অ্যাঙ্গেল দিয়ে বুঝতে পারবেন ভাগ করে, শেপটা ট্রায়াঙ্গেল দিয়ে। এই ৩টা নিব এখান থেকে। এটা একটা নিলাম, এই ৩টা ক্যান্ডেল নিলাম, তাহলে ৩টা ক্যান্ডেল ৫ মিনিটে ১৫ মিনিটে যায়, দেখে দেখেন একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল ১৫ মিনিটের ভিতরে ৫টা ক্যান্ডেল ছিল। তো একইভাবে যদি আমরা এই ক্যান্ডেলটা নিই ১৫ মিনিটের, আমি এখানে একটা ৫ মিনিটে যাই, দেখেন এই যে দেখেন ১ ২ ৩ ৪ ৫, এই ৫টা মিলে কত দূর আছে, যত পিক হবে। তার মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি আপনি যেই মিনিটে যাবেন সেই মিনিটে এক একটা ক্যান্ডেল ডিউরেশন হচ্ছে ওইটা। কিন্তু আপনি যদি ৩০ মিনিটে যান, তাহলে ওর ভিতরে ১৫ মিনিটের দুটা ক্যান্ডেল আছে, যত দূর গেছে ৩০ মিনিটের ক্যান্ডেল ঠিক তত দূর যাবে একটাই। একইভাবে ৫ মিনিটের ওরকম তাহলে কয়টা যাবে ধরেন ৬টা ক্যান্ডেল।
তাহলে 6টা ক্যান্ডেল মিলে যাবে 1 মিনিটে 30টা ক্যান্ডেল মিলে অত দূর যাবে, বাট আসলে একই জিনিস, মানে অর্থাৎ এখানে 1 মিনিট পর পর একটা করে ক্যান্ডেল তৈরি করেছে, অল্প অল্প পিপ গেছে, আর 5 মিনিটের একটা ক্যান্ডেল অত পিপ গেছে। তো এইভাবে আপনি বিষয়টা এখানে বোঝা যায়। আশা করি আপনি বুঝতে পারছেন। আপনি যদি 1 আওয়ারে যান তাহলে 1 আওয়ারের ক্যান্ডেলগুলো এখানে বোঝা যাবে। তাহলে সহজ ভাষায় আমি বোঝাতে চাইলাম, এগুলো হচ্ছে টাইম ডিউরেশন, অর্থাৎ আপনি 1 মিনিটে গেলে 1 মিনিটে মার্কেটের মুভমেন্ট দেখতে পাবেন, 5 মিনিটে গেলে 5 মিনিট পর পর এক একটা ক্যান্ডেলের মুভমেন্ট দেখতে পারবেন, 15 মিনিটে গেলে 15 মিনিট পর পর একটা ক্যান্ডেলের মুভমেন্ট দেখতে পারবেন। আচ্ছা, এখন আমরা কোন টাইম ফ্রেমে আমরা নিজেরা করব এটা আমরা জানবো। এবার আসলে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ, প্রথমে ব্যালেন্স। আচ্ছা, আমরা বলেছি দেখেন ব্যালেন্স হচ্ছে ফরেক্স মার্কেটে আমরা যে ডলারটা বিনিয়োগ করি সেটাই আমার ব্যালেন্স। আমি শুরুতে যে ডলারটা বিনিয়োগ করবো এটা আমার ব্যালেন্স। এই যে দেখেন আমার ব্যালেন্স এখানে 298, আসলে এটা আমার ব্যালেন্স না, আমার এখানে $1000 নেওয়া ছিল। এটা যেহেতু আমি এটা দিয়ে ট্রেনিং করাই তাই এখানে সব ডেমো প্র্যাকটিস করানো লাগে আপনাদের এখানে, তাই এই ট্রেডগুলো দেখেন যে বাই সেল এগুলো সব লস মানে হচ্ছে এগুলো আপনাদের দেখানোর সময়। তো যাই হোক, তো এইটার জন্য বোঝাচ্ছি আমি যে যেমন আমার ইনিশিয়াল ব্যালেন্স ছিল $1000, এটা হচ্ছে আমার ব্যালেন্স। আবার লাভ লস মিলিয়ে যেটা থাকবে সেটা ব্যালেন্স। আমি যদি এটা কেটে দিই, ধরেন এই ডলারটা কেটে দিলাম, এখন আমার যেটা আছে এটা ব্যালেন্স, এটা হচ্ছে ব্যালেন্স। আশা করি ব্যালেন্স আপনার ক্লিয়ার হয়েছে। ব্যালেন্স হচ্ছে আমরা বিনিয়োগকৃত যে ডলারটা সেটা হচ্ছে আমার ব্যালেন্স। হ্যাঁ, এই যে ব্যালেন্স। তারপরে আছে ইকুইটি। আচ্ছা, ইকুইটির বিষয়টা কি, ইকুইটিটা আরেকটু বুঝি। ইকুইটি বোঝার জন্য আমি এখানে একটা ট্রেড ওপেন করতেছি, ট্রেড ওপেন করছি, আমি $2 সেল ওপেন করলাম। এখানে দেখেন আমার $4 লস। এবার দেখেন আমার মূল ব্যালেন্স থেকে ওটা কেটে গেছে। এখন যদি আমার এখানে $10 লাভে থাকতো তাহলে মূল ব্যালেন্সের সাথে $10 লাভ যোগ করে দেখাতো। তার মানে চলমান ট্রেডগুলো লাভ লস মিলিয়ে যে ক্যালকুলেশনটা ব্যালেন্সের সাথে অ্যাড হবে সেটাই হচ্ছে ইকুইটি। আবার বোঝাচ্ছি, দেখেন এখানে 258 আছে 67, তার মানে আমার এখানে $60 লস, ওই দ্যাট থেকে অটোমেটিক ইকুইটি কমে গেছে। তার মানে এটা আমি ক্লোজ না করা পর্যন্ত, আবার দেখেন এখানে আমার যদি 250 হয়ে যাচ্ছে, তার মানে কি আমার এখানে $15 লস আছে, $16 লস আছে, তাই আমার এটা দেখাচ্ছে। আশা করি আপনি বুঝতে পারছেন। তো এটাই হলো ব্যালেন্স বা ইকুইটি। তাই ইকুইটিটা এখান থেকে আমি আরেকবার বোঝাচ্ছি। তাহলে ইকুইটিটা কি, ইকুইটিটা হচ্ছে ব্যালেন্সের সাথে বর্তমান ট্রেডিং গুলোর ফলাফল, এটা হচ্ছে ইকুইটি। আমি আপনাকে এখানে দেখালাম যে লাভ লস মিলে আপনি যে ট্রেডগুলো রানিং আছে, চলমান ট্রেডগুলো লাভ লস মিলে যে অ্যামাউন্টটা ব্যালেন্সের সাথে অ্যাড হবে সেটাই হচ্ছে আপনার ইকুইটি। ব্যালেন্সের সাথে যোগ বিয়োগ করে যেটা দেখাবে সেটাই হচ্ছে ইকুইটি। আশা করি বুঝতে পারছেন। আরেকবার বুঝাই যাতে আপনাদের সুবিধা হয়। এই যে দেখেন এখানে $14 লসে আছি, $10 লসে আছে, আমার মূল ব্যালেন্স থেকে $10 কেটিয়ে দেখাচ্ছে, যেটা এটাই হলো ইকুইটি। এই যে এটাই হচ্ছে ইকুইটি। ওকে, তো আমাদের বেসিক টার্ম পার্ট এটা হলো ক্লাস হচ্ছে 5 এর দুটা ক্লাস থাকবে, 5.1 5.2। তো আজকের ক্লাস এই পর্যন্ত, যেহেতু ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এই ক্লাসটা শুরুতে নেক্সট দিন শুরুতে আরেকবার রিমাইন্ড দিয়ে দেবো আজকে পর্যন্ত যা যা হয়েছে। তারপর আমি আপনাদের দেখাই আজকে যে যে টপিকগুলো আমরা আলোচনা করলাম। আমরা করলাম ফরেক্সের আসল সূত্র, ফরেক্স মার্কেট যদি বর্তমান ব্যালেন্স থেকে বর্তমান প্রাইস থেকে উপরে যাওয়ার ধারণা করে তাহলে বাই অর্ডার দিতে হয়, বর্তমান প্রাইস থেকে যদি নিচে যাওয়ার ধারণা হয় তাহলে সেল অর্ডার দিতে হয়। তারপর সূচকই মার্কেটের বর্তমান যে জায়গায় ফ্ল্যাকচুয়েট প্রাইসটা থাকে এই প্রাইসটাকে সূচক বলে। পিপ হচ্ছে সূচকের প্রতি একক পরিবর্তন, অর্থাৎ মার্কেট কত পিপ উপরে বা কত পিপ নিচে যাবে এটাকে পিপ বলা হয়। পিপ থেকে পিপেটিস, তারপর লট আমরা এগুলো শিখলাম। তারপর ভলিউম, ভলিউম হচ্ছে আমি প্রতি পিপে কয় ডলার সেট করব, কত লট সেট করব, এটার নাম হলো ডলার। আমি লাভ লস কত সেট করব সেটাকে বলা হয় ভলিউম। লট সাইজ তো আমি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে এক লট সমান $10, তার মানে আমি $1 দিতে গেলে 0.1 লট সেট করতে হবে। এটা ডিটেইলস ক্লাসে আমি শুরুতে বুঝেছি। স্প্রেড হচ্ছে সেল বাইয়ের যে পার্থক্যটা বা ব্রোকার যে কমিশনটা কাটে সেইটা। লেভারেজ কোম্পানি কর্তৃক যে লোনটা দেওয়া হয় যার জন্য আমরা ট্রেড দিতে পারি বা লট সাইজ বড় দিতে পারি। তারপর টাইম ফ্রেম হচ্ছে আমরা ট্রেডিং এর টাইম ডিউরেশন, অর্থাৎ আমরা ক্যান্ডেল প্যাটার্ন ওভার ফ্ল্যাকচুয়েটটা 5 মিনিট ধরে দেখছি, 15 মিনিট পর পর চেক করতেছি, 30 মিনিট ধরে চেক করতেছি, যখন যে টাইমে আমি অ্যানালাইসিস করব এইটাই হলো টাইম ফ্রেম। অর্থাৎ টাইম ফ্রেম 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট। তো এগুলোর গুরুত্ব কি আছে আমরা অ্যাডভান্স ক্লাসে সব শিখবো। আজকের ক্লাসটা পর্যন্ত ছিল। ব্যালেন্সটা কি, ইকুইটিটা কি, 5 নম্বর 0.1 নম্বর ক্লাসে আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।